আমি সকালে একটি খবর করেছিলাম, সেখানে বলেছিলাম তুর্কিশ কোম্পানি সেলভি এভিয়েশন প্রাইভেট লিমিটেডকে সিকিউরিটি ক্লিয়ারেন্স দেয়নি ভারত সরকার এবং এর বিপক্ষে এই কোম্পানিটি কোর্টের দ্বারস্থ হয়েছে। কিন্তু এই কোম্পানির বিপক্ষে ভারত হঠাৎ করে কেন অ্যাকশন নিল? কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছিল প্রাইমারি এই কোম্পানি তুর্কিতে রেজিস্টার্ড হলেও এর যে প্রধান ইনভেস্টররা আছেন তারা কিন্তু আমেরিকা, ইউকে, সিঙ্গাপুর এবং বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন। কিন্তু আজকে এরপরে এক শকিং তথ্য আমাদের সামনে এসছে। সেখানে দেখা যাচ্ছে তুর্কিশ প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্ট এরদোয়ান এবং এরদোয়ানের মেয়ে সুমি এরদোয়ান, এই সুমি এরদোয়ান হলো এই সেলভি এভিয়েশনের প্রধান স্টক হোল্ডার। অর্থাৎ বুঝতে পারছেন ভারত সরকার কেন এই সিদ্ধান্ত নিয়েছে। তুর্কিশ প্রেসিডেন্ট যেখানে পাকিস্তানকে প্রত্যক্ষ মদত করেছে, একের পর এক অস্ত্র ড্রোন তুলে দিয়েছে শুধুমাত্র ভারতের বিপক্ষে হামলা করার জন্য, সেই প্রেসিডেন্টের মেয়ে, সেই মেয়ের কোম্পানি হলো সেলভি এভিয়েশন প্রাইভেট লিমিটেড এবং তারা এবার ভারত সরকারের চক্ষুশূল হয়েছেন এবং ভারত সরকারের করা অ্যাকশনের মুখে কোর্টের দ্বারস্থ হয়েছেন। এখানেই এই কাহিনী শেষ নয়। তুর্কিশ প্রেসিডেন্ট এরদোয়ান, এই এরদোয়ানের জামাইকে জানেন? যে খবর পাওয়া যাচ্ছে তুর্কিশ এরদোয়ানের এই জামাই হলো তুর্কিশ ড্রোন কোম্পানি, অন্যতম বড় ড্রোন কোম্পানি বেরাক্তার। এই বেরাক্তার কোম্পানির সিটিও অর্থাৎ চিফ টেকনিক্যাল অফিসার। আর বেরাক্তার ড্রোন কিন্তু তারা ভারতের বিপক্ষে এক নাগাড়ে ব্যবহার করেছেন। অর্থাৎ পুরোপুরিভাবে তুর্কির যোগ ফের একবার স্পষ্ট হয়ে গেল। এই বেরাক্তার ড্রোনের সিটিও তিনি তুর্কিশ প্রেসিডেন্টের জামাই এবং তুর্কিশ প্রেসিডেন্টের মেয়ে হলো সেলভি এভিয়েশন প্রাইভেট লিমিটেডের অন্যতম স্টেক হোল্ডার। পরিষ্কার বোঝা যাচ্ছে তুরস্ক এখানে ভারতের বিপক্ষে একের পর এক ছুরি মারার চেষ্টা করেছে, বিভিন্ন ধরনের ছুরি। শুধু যে যুদ্ধতে ড্রোন পাঠিয়েছে বলে সেটা আপনি ভাববেন না, ডিপ্লোম্যাটিক স্তরেও তুর্কি কিন্তু লাগাতার ভারত বিরোধিতা করেছে। এমনকি কাশ্মীরের এই ঘটনায় শোক প্রকাশ না করে ভারত কেন পাকিস্তানের উপর মিসাইল স্ট্রাইক করেছে এ বিষয়ে সরাসরি প্রশ্ন কিন্তু তুর্কিশ প্রেসিডেন্ট এরদোয়ানের পক্ষ থেকে তোলা হয়েছে। আর আজকে মেয়ে জামাইয়ের এই যোগ স্পষ্ট হয়ে যায়, তারা ভারতের বিপক্ষে একসঙ্গে বৃহত্তর এক ষড়যন্ত্র করেছিল পাকিস্তানকে সামনে রেখে। এরপরে গ্রিসের এক নিউজ পেপারে এক শকিং খবর সামনে আসে, যা শুনে ভারতীয়রা উচ্ছ্বসিত নিঃসন্দেহে হবেন। এই গ্রিক সংবাদপত্র এই ধরনের কভার এক্সক্লুসিভলি প্রকাশ করার পর বিশ্বের একাধিক মিডিয়া এই খবর কিন্তু প্রচার করেছে আজকে দুপুরে। সেখানে বলা হয়েছে ভারতবর্ষের বিপক্ষে পাকিস্তান প্রধানত দু ধরনের ড্রোন ব্যবহার করেছে, TB2 ড্রোন এবং বেরাক্তার ড্রোন। এই বেরাক্তার ড্রোনের সিটিও অর্থাৎ চিফ টেকনিক্যাল অফিসারই কিন্তু এই এরদোয়ানের জামাই। বলা হচ্ছে এই ড্রোনগুলো যে তুর্কিশ অপারেটর পাকিস্তানে এসে চালনা করছিল, ভারত সরকার সেই তুর্কিশ দুই অপারেটরকে সম্পূর্ণভাবে শেষ করে দিয়ে তুর্কিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। খবরে কি বলা হচ্ছে? খবরে বলা হচ্ছে দুজন তুর্কিশ নাগরিক পাকিস্তানে এসেছিলেন এবং পাকিস্তানে বসে ড্রোন অপারেটরের কাজ করছিলেন। দেখুন, আপনারা ড্রোন অপারেটর মানে খুব সহজে বিষয়টাকে ভাববেন না যে একটা ড্রোন আকাশে উড়িয়ে দিল সেটা অপারেট করছেন কেউ কেউ, সেটা নয়। সেই কাজ যদি করতে পারতো তাহলে পাকিস্তানের কোনো না কোনো যুবকই এই কাজ করতে পারতো। এটা কিন্তু অত্যন্ত জটিল কাজ। কেন জটিল কাজ আমি আপনাদের নিঃসন্দেহে ডেসক্রিপটিভ ওয়েতে বোঝানোর চেষ্টা করছি। প্রথমত, পাকিস্তানের 11টা এয়ারবেস ধ্বংস করেছে ভারত। নূর খান এয়ারবেস তার মধ্যে উল্লেখযোগ্য। কিন্তু মেনলি পাকিস্তানের ড্রোন হাব বলা হয় মুরিদ এয়ারবেসকে। আর এই 11টা এয়ারবেসের মধ্যে মুরিদ এয়ারবেসের নামও কিন্তু ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। এই মুরিদ এয়ারবেস থেকেই পাকিস্তান মেনলি ড্রোন হামলাগুলো ভারতের বিপক্ষে করছিলেন এবং সেখানেই তুর্কির দুজন দুর্ধর্ষ অপারেটর ওখানে বসেই ভারতের বিপক্ষে পুরো প্ল্যানিংটা করছিলেন। তুর্কিশ অপারেটরের প্রয়োজন কেন পাকিস্তানের হলো সেটা একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, এই ড্রোনগুলো শুধুমাত্র ভারতের আকাশে উড়িয়ে দিলে সেটা কিন্তু হবে না। রাশিয়ার বিপক্ষে ইউক্রেন এই তুর্কিশ ড্রোন কিন্তু ব্যবহার করেছিল। এই ড্রোনের মেন অবজেক্টিভ কি থাকে জানেন? ভারতীয়দের হামলা করা নয়, ভারতীয়দের ডিফেন্স সিস্টেমের অরিজিনাল লোকেশনকে আইডেন্টিফাই করা,
ভারত এক্ষেত্রে S-400 রাশিয়ান মিসাইল ডিফেন্স সিস্টেম ব্যবহার করছিল। মেইনলি ডিফেন্স সিস্টেমটি কোথায় আছে তা দেখার জন্য কিন্তু এক নাগাড়ে সোয়াম ড্রোনগুলো প্রধানত ব্যবহার করেছে পাকিস্তান। এই ড্রোন অপারেটরের কাজ হলো প্রত্যেকটি ড্রোনের বিপক্ষে ভারতবর্ষ তো পাল্টে অ্যাটাক করছে, ড্রোনগুলো প্রত্যেকটি ড্রোনকে বেছে বেছে ডিটেক্ট করে ভারত সরকার শেষ করছে। এক্স্যাক্টলি কোন লোকেশন থেকে কোন মিসাইল এসে কোন ড্রোনটাকে শেষ করছে, এই যে রিয়েল টাইম ডাটা মানে প্রডিউস করা, এটাও কিন্তু ড্রোন অপারেশনের কাজ। আর এই পুরো কাজটি কিন্তু ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারে পরিবর্তন হয়ে যায় যখন ভারতবর্ষ জিপিএস জ্যামিং এবং জিপিএস স্পুফিং করে দেয়। অর্থাৎ জিপিএসই যদি না থাকে ভারতের আকাশে, ড্রোনগুলো কিন্তু আনগাইডেড মিসাইলের টাইপের ব্যবহার হচ্ছে, কোথায় যাবে কেউ কিছু জানে না। এই সময় ড্রোন অপারেটর পাল্টা যে কাউন্টার স্ট্রাইক টেকনোলজি আছে তা কিন্তু ইউজ করবে এবং ডিফেন্স সিস্টেম কোথায় আছে এই অনুধাবন করে তার জন্য কাউন্টার স্ট্রাইক স্ট্র্যাটেজি কিন্তু রক্ষা করবে, তৈরি করবে। এই জন্যই কিন্তু গোটা বিশ্বে বর্তমানে ড্রোন অপারেটরদের ভ্যালু এই লেভেলে চলে গেছে। এই মুহূর্তে তুর্কির ইন্টিগ্রেটেড প্ল্যান হলো এই ডিফেন্স সিস্টেমগুলো ডিটেক্ট করা, যা তারা রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া 300 ডিফেন্স মিসাইল সিস্টেম কোথায় ইন্টিগ্রেট করা আছে সেই কাজ কিন্তু করেছিলেন। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। তুর্কি কিন্তু পাকিস্তানের হয়ে ভারতবর্ষের বিপক্ষে কাউন্টার প্ল্যান অ্যান্ড স্ট্র্যাটেজি ডিসাইড করেছিলেন ড্রোন অপারেটরকে কাজে লাগিয়ে। ভারতবর্ষের অ্যাটাকের ফলে দুজন ড্রোন অপারেটর সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। অর্থাৎ যেই অতিথিদের বরণ করে পাকিস্তান নিয়ে এসেছিল সেই অতিথিদের বরণ ভারতে করে দিয়েছে এবং এমন এক দেশে পাঠিয়ে দিয়েছে যেখান থেকে অন্য কোনো দেশে অতিথি হয়ে যাওয়ার সম্ভাবনাটুকু নেই। গ্রিসের মিডিয়া এই খবর সামনে আনে, যা রীতিমতো হইচই ফেলে দিয়েছে আন্তর্জাতিক স্তরকে। কিসের জন্য তুর্কি ভারতবর্ষের বিপক্ষে এই ধরনের বড় ষড়যন্ত্র করলো তা নিয়ে আমি একাধিক ভিডিও বানিয়েছি, আপনারা দেখতে পারেন, কিন্তু আন্তর্জাতিক স্তর অনেকেই হয়তো বিশ্বাস করতে পারছেন না। পাশাপাশি আরো যে খবর এসছে সেখানে দেখা যাচ্ছে পাকিস্তান দাবি করছে তুর্কি যেহেতু ন্যাটোর সদস্য তার জন্য ন্যাটো বাহিনী ভারতের বিপক্ষে স্টেপ নিতে পারে। যদিও পুরো দাবিটা অবান্তর। ন্যাটোর যদি আর্টিকেল 5 দেখেন তাহলে দেখবেন কালেকটিভ অফ ডিফেন্সের কথা ন্যাটোতে বলা হয়েছে। অর্থাৎ ন্যাটোর সদস্য যে দেশেই মারা যাক না কেন তাকে রক্ষা করার জন্য বা তার প্রতিশোধ নেওয়ার জন্য আমেরিকার নেতৃত্বে ন্যাটো বাহিনী নাকি সেই দেশের উপর ঝাঁপিয়ে পড়বে। পাকিস্তান এইরকমই একটা কথাবার্তা আন্তর্জাতিক স্তরে প্রচার করার চেষ্টা করেছে। কিন্তু আর্টিকেল 6 যদি দেখেন তাহলে দেখবেন ন্যাটো কান্ট্রি বা টেরিটরিতে যদি এই ধরনের হামলা হয় তাহলেই একমাত্র ন্যাটোর সদস্যভুক্ত দেশ পাশাপাশি সাহায্যের জন্য যাবে। কিন্তু পাকিস্তান তো ন্যাটো কান্ট্রি নয়। তুর্কির দুজন ড্রোন অপারেটরকে তারা ভাড়া করেছিলেন, ফলে এখানে ন্যাটোর ইনভলভমেন্টের কোনো প্রশ্নই আসে না। সব মিলিয়ে আরো এক বড় আন্তর্জাতিক ষড়যন্ত্র শেষ করলো ভারতীয় সেনা এবং এই খবর যখন সামনে এসছে তখন তুর্কির লাফানির যে কারণ, অরিজিনাল কারণ, সেটা তো আপনারা বুঝতেই পারছেন। ভারত যদি এই সংক্রান্ত ডাটা অফিসিয়ালি প্রডিউস করে তাহলে কিন্তু তুর্কির মুখ লুকানোর জায়গা থাকবে না। তুর্কি মুখ বাজাতে কি বলছে জানেন? বিভিন্ন জায়গায় বলছেন আমরা পাকিস্তানকে যে ড্রোন দিয়েছি তা হলো আমাদের কম পাওয়ারের ড্রোন, এর চেয়ে অনেক কঠিন অস্ত্র আমাদের ভাড়ারে আছে, আমরা পাকিস্তানকে এগুলো দিইনি। আসলে ভারত যেভাবে তুর্কিশ ড্রোনকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, এই তুর্কিশ ড্রোনের ভ্যালুয়েশন নিয়ে অনেক প্রশ্নচিহ্ন উঠে গেছে এবং কেন এত টাকা খরচ করে অন্য দেশ তুর্কিশ ড্রোন নেবে সেটাই একটা বড় প্রশ্ন। তার জন্য মুখ বাঁচাতে তারা বলছে আমরা কম ক্ষমতার ড্রোন পাকিস্তানকে দিয়েছি। তাহলে পাকিস্তানের তো প্রশ্ন করার উচিত, আমরা তোমাকে ভরসা করলাম, তোমরা আমাদের কম পাওয়ারের ড্রোন কেন দিলে, যা ভারত এক নাগাড়ে চুরমার করে দিল। তবে আপাতত সব থেকে বড় খবর, দুজন তুর্কিশ ড্রোন অপারেটিভকে শেষ করলো ভারত এবং এরদোয়ানের উদ্দেশ্যে কড়া বার্তা, যারা ভারতবর্ষের বিপক্ষে এই ধরনের চুরি মারার চেষ্টা করবে তাদেরকে ঠিক এভাবেই খুঁজে খুঁজে শেষ করবে ভারতীয় সেনারা। কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানান। ধন্যবাদ।